শীতের শুরুর দিকে যখন প্রকৃতি তার রূপ বদলায়, তখন গ্রামাঞ্চলের ফসলের মাঠ জুড়ে সরিষা ফুলের হলুদ সমারোহ চোখে পড়ে। সেই রকম দৃশ্য চোখে পড়ে বিশালগড় কৃষি মহকুমার স্থিত নবীনগর গ্রামের ফসলের মাঠে। সরিষার ফুলের হলুদ রঙের ছটা নবীনগরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। সরিষা ফুলের সমারোহ যেন প্রকৃতির এক মায়াবী রূপে পরিণত হয়। দিগন্ত জোড়া ফসলের মাঠে সবেমাত্র উকি দিচ্ছে সদ্য ফোটা সরিষা গাছের হলুদ বর্ণের ফুল। আর এই সরিষা ফুলের সঙ্গেই যেন মিশে আছে নবীনগরের কৃষকদের রঙিন স্বপ্ন। চলতি রবি মৌসুমে সরিষা চাষে লাভের স্বপ্নে বিভোর নবীনগরের কৃষক জওহরলাল বণিকরা। সরিষার ভালো ফলনে হলুদ গালিচা শুধু কৃষকদের জীবন বদলাচ্ছে না, বরং এই অঞ্চলে প্রাকৃতিক ও সৌন্দর্যের সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনা বাড়িয়ে তুলছে। সঠিক উদ্যোগ ও কৃষি বিভাগের সক্রিয় প্রচেষ্টায় নবীনগরের কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছে। খুব অল্প সময়ে কম খরচে লাভজনক ফসল এটি। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সরিষা চাষের পদ্ধতি শেখালেন। হাইব্রিড সরিষা বীজ, সঠিক সময়ে রোপণ, স্প্রে করার আধুনিক পদ্ধতি ধাপে ধাপে তিনি শিখলেন। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশালগড় কৃষি মহকুমার অধীন নবীনগর গ্রাম পঞ্চায়েতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন নবীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জওহরলাল বণিক। উনি একদিকে প্রধান, আরেকদিকে হচ্ছে উনি একজন সফল কৃষক। উনি শস্য চাষ করছেন। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে উনি শস্য চাষ করছেন। কিভাবে চাষ করছেন এবং শস্য চাষ করে কিভাবে তিনি লাভবান হচ্ছেন, আমরা বিস্তারিত জানবো এই জওহরলাল বণিকের কাছ থেকে। আমরা চিরাচরিতভাবে প্রতি বছর এগ্রিকালচার থেকে এই শস্য পেয়ে থাকি এবং এগ্রিকালচার আমাদের পুরোপুরিভাবে হেল্প করে এবং এই শস্য আমরা প্রতি বছরে চিরাচরিতভাবে নবীনগর পঞ্চায়েতে প্রায় 75 থেকে 80 বা 100 কানিও কোনো সময় আমরা করে থাকি। তাই এগ্রিকালচার তরফ থেকে আমরা যা যা সুবিধা পাইতে আছি, আমরা এইবারও আমাদেরকে এই শস্য চাষের জন্য তারা ট্রাক্টর, হাল চাষ করে দেওয়া, সার, বীজ ইত্যাদি তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং এবারে শস্য আমাদের এই শস্যটা হলো হাইব্রিড সিড। এটা আমাদের একটা হলো PM27 এবং আরেকটি হলো 32। দুটো সিডে আমরা এবার এই কৃষকরা এখানে বপন করেছেন এবং ফলনও খুব ভালোই আশা করি পাবে। এবং প্রতি বছরে এই বছরও নবীনগর আমাদেরকে কৃষি দপ্তর থেকে ভালো সহযোগিতা করেছে এবং টাকাও দিয়েও কৃষকরা সহযোগিতা করেছে। আমাদের এখানে শস্য মাঠ কিলাম বিরাট বড় মাঠ। আপনি যে শস্য ক্ষেতটা করছেন, প্রস্তুতিটা আপনি কিভাবে নিয়েছেন? ওইটা তো আগে মনে করেন যে আমরা প্রথমে একটা চাষ দিয়েছিল, দেওয়ার পরে আমরা সার বপন করেছি। সারটা জমির মধ্যে বপন করে এসে এরপর তারা আবার 2টা চাষ দিয়ে দিয়েছে কৃষি দপ্তর থেকে। তারপরে আমরা সারটা শস্যটা বানিয়ে আমরা ওই একটা মই সিস্টেম আছে, মইটা দিয়ে দিছি। এরপরে এটা আমি রোলস করে ড্রেন করে বোড়া দেওয়ার সুবিধা সবই আমরা এই শস্য ক্ষেতের জন্য করেছি। এই যে শস্য চাষ করছেন, এটা সঠিক সময় কোনটা? আপনি কোন সময় এটাকে করছেন? এটা সবচেয়ে সঠিক সময় হলো কার্তিক মাস। আমরা কার্তিক মাসে যদি বপন করতে পারি তাহলে আমার শস্যটা অধিক ফলন হয় এবং ফলনটাও খুব ভালো হয়। ওইদিকে লক্ষ্য রেখে আমার কৃষি দপ্তরে আমার এইভাবেই সহযোগিতা করেছেন। আপনারা বীজটাকে কিভাবে শোধন করেন? বীজটা প্রথমে আমরা এগুলি এই কৃষি দপ্তর থেকে শোধনটা আমরা করে দেয়। এরপরও আমরা এগুলো রোদে দিয়ে বীজটাকে ভালো করে শুকিয়ে তারপরে আবার বপন করি আর কি, রোপণ করি এটাকে। বীজ শোধন করার পর কতদিন পর আপনারা ফসল হিসাবে এটাকে পেয়ে থাকেন? ও তো মাস 2 থেকে 2.5 বা 3 মাস এর ভিতরে আমরা ফসলটা পেয়ে মানে সঠিক সময় 2 থেকে 2.5 মাস। কৃষক জওহরলাল বণিক ও সহচাষী ভাইরা মিলে প্রায় 20 কানি জমিতে চাষ করলেন। উন্নত জাতের বীজ ব্যবহার, নির্দিষ্ট দূরত্বে বপন, সঠিক সময়ে সার ও সেচ ব্যবস্থা। সোনালী ফসল বিক্রি করে লাভ হলো কয়েক গুণ। নবীনগরের কৃষকদের সাফল্য দেখে আশেপাশের স্থানীয় আরও 20 থেকে 25 জন কৃষক সরিষা চাষে আগ্রহী হলেন। বিশালগড় কৃষি মহকুমার অধীন নবীনগরের কৃষকরা শুধু আর্থিকভাবেই নয়,
খাদ্য নিরাপত্তার দিক থেকেও এলাকায় পরিবর্তন এনেছেন। নবীনগরের কৃষক জহরলাল ভাই এখন অন্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন। সঠিক জ্ঞান আর আধুনিক পদ্ধতি এই দুটোই চাষের সাফল্যের চাবিকাঠি। আপনি কি করে বুঝবেন যে এই সঠিক সময় হয়েছে এই ফলটাকে তোলার জন্য? এটা শস্যটা যখন একটু পাকার ধরে তখন হলুদ ছাইট মেরে দেয়, তখন বুঝতে পারি যে সব ফলগুলা পেকেছে। তখন আমরা এরা কাটিং সিস্টেম করলে, কারণ যদি বেশি হলুদ হয়ে যায় তাহলে শস্যটা আবার ঝরে পড়ে যাবে গা, তাই ওই একটু কাঁচা থাকতে আমরা এটা কেটে ফেলি। কাঁটা থাকতে এটাকে কেটে ফেলেন। সঠিক সময় কোনটা? কোন সময়টাকে কাটেন, সকালবেলা না বিকালবেলা? এটা সকালবেলা সবচেয়ে বেস্ট হলো সকালবেলা, রোদ উঠলে আবার এটা কাটা সম্ভব না, সকালবেলায় কাটলে সবচেয়ে ভালো। আমরা জানি যে কোনো গাছের বৃদ্ধির জন্য তার পুষ্টির প্রয়োজন। আপনারা এটাকে, এই যে গাছটাকে বৃদ্ধির জন্য আপনার কী ধরনের সার বা কী ধরনের পুষ্টি বা কী ধরনের অনুখাদ্য ব্যবহার করে থাকেন? যেমন আমরা অনেকে তো অনেক সময় আমরা কম্পোস্ট সারও ব্যবহার করি, এরপরে আমরা যেমন এসপি, ইউরিয়া, পটাশ, অনেক ক্ষেত্রে আবার ডিইবিও আমরা দিই। এগুলিটা মানে এসপি, ইউরিয়া এবং পটাশ তিনটি আমরা এগ্রিকালচার থেকে পেয়ে থাকি, তারাই আমরা সহযোগিতা করে। ম্যাচিউর হওয়ার পর এগুলি তুলে নিচ্ছেন, তুলে নিয়ে আপনারা কি করছেন? এগুলি তুলে নিয়ে আগে আমরা একটা পলিথিন, মানে বড় পলিথিনের মধ্যে এগুলি রোদ্রে ছড়িয়ে দিই, তারপরে এগুলি মানে একটা লাঠি দিয়ে পিটার সহযোগিতা করে আমরা এই শস্যগুলো আলাদা করে ফেলি। আলাদা করার পর আপনি কি সরকারি দপ্তরে বিক্রি করেন, নাকি আপনার কোনো এরকম ধরনের মিল আছে যেখান থেকে আপনারা এটাকে মাস্টার তৈরি করছেন? এই দপ্তর থেকে মানে এই শস্যগুলি অনেক সময় তারা কিনে নেয়, অনেক সময় আমরা বাজারেও বিক্রি করি। এই যে চাষ করছেন, হ্যাঁ, এতে আপনি কি ধরনের লাভবান হচ্ছেন? এতে এই ফলনটা তো আমাদের সত্য কথা যেটা বেশি ফলন, কারণ এটার পরে আমরা বুড়ো মানে আমরা ধান রোপণ করি। তো এটা যে এই সময়টা কার্তিক মাস থেকে মাঘ মাস পর্যন্ত যে সময়টা এটা জমি এতদিন পরে থাকতো, এখন তো এগ্রিকালচারের সহযোগিতা আমরা এই শস্য উৎপাদন করতে পারতেছি, এটা আমরা বেশি ফলন। হ্যাঁ, এটা পেয়ে আমরা চাষিরা আরও সহযোগিতা মানে উপকৃত হয়েছে, খুব ভালো সিস্টেম হয়ে গেছে এখন। এটা কেটে আমরা বুড়ো ধান লাগিয়ে ফেলবো। এই যে শস্য উৎপাদন হচ্ছে এবং সেই শস্য উৎপাদনের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধাপগুলি বললেন, সরকারি দপ্তর থেকে আপনাদেরকে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? এই সরকারি দপ্তর থেকে সব, যেমন আমাদের বীজ দিতেছে, সার দিতেছে, এবং এই চাষের পরও যে আমাদের পরিশ্রমে কিছু টাকাও তারা ইনভেস্ট করতে আছে আমাদের সাথে। প্রত্যেক কৃষকরই টাকা দিতে আছে, প্রত্যেক কৃষকের টাকা, সার এবং বীজ সবটাই আমরা এগ্রিকালচার থেকে সহযোগিতা পেয়েছি। এই জমিতে আগে কি শস্য চাষ হতো না অন্য কিছু চাষ হতো? এই জমিতে আগে হয়তো আউশ, আমন এবং বোরো, এই দুইটাই ফলন হতো। এখন তো শস্যটা বেচতে আমরা এগ্রিকালচারের সহযোগিতায় আমরা এই শস্য ফলনটা এখন আমরা বেচতে পেয়েছি। এই যে শস্য চাষের আগে আপনি আমন বলতেন, বোরো বলতেন, আপনি কিভাবে আপনার পরিকল্পনা নিলেন যে এই জমিতে আপনি শস্য চাষ করবেন? এটা যখন মানে কার্তিক মাস বা আশ্বিন মাসের লাস্টে আমাদের জমিটা ধানটা দানি পড়ে যেত, তখন জমিটা খিল থাকতো। তখন এগ্রিকালচারের সহযোগিতায় এই পরামর্শটা এগ্রিকালচারে দিয়েছে, এগ্রিকালচারের সহযোগিতায় আমরা বলছি ঠিক আছে, এই 2-3 মাস তো আমরা জমিটা খিল থাকে, এখন আমরা শস্য বপন করে দেখি কি হয়। দেখা গেলো আমরা চাষিরা অনেক উন্নত, আমরা লাভবান হয়েছি এগ্রিকালচারের সহযোগিতায়। আপনি আপনার মতো যারা কৃষক আছেন, যারা চাষবাস প্রান্তিক কৃষক আর কি, পিছিয়ে পড়া কৃষক, হ্যাঁ, তাদেরকে আপনি এই চাষ সম্পর্কে কি বলতে চান? তারা তো আরও উৎসাহ হয় এখন। এই মনে করেন আমরা এখন 15-20 জন চাষিরা আমরা এই ফলনটা ফলাচ্ছি, এটা দেখে আরও সামনে আরও মানে অন্তত 20-50 জন এই পাত্রে যারা কৃষক আছে সবাই বলছে সামনে আমরাও মানে এই পদ্ধতিতে আমরা নেব এবং আমরাও শস্যবান নেব এবং এগ্রিকালচারের সহযোগিতা চাই। আমরা ঠিক আছে, আমরা সহযোগিতা করবো, এগ্রিকালচার আপনাদেরকেও সহযোগিতা করবো। নবীনগর মাঠ সোনালী সর্ষের এই গল্প শুধু একটি ফসলের সাফল্য নয়, এটি একটি সম্প্রদায়ের অর্থনৈতিক রূপান্তরের গল্প। হলুদে হলুদে মাঠ প্রকৃতির এক অপরূপ লীলাভূমি হয়ে ওঠে। শীতের শেষে বসন্তের শুরুতে সরিষা ফুলের হলুদ রং নীল আকাশের নীলিমার সাথে মিশে সবুজে মিলে যায়, অপূর্ব একটি রং তুলি তৈরি করে, যা প্রাকৃতিক ভূদৃশ্যের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। ক্ষেতের পর ক্ষেত যেন সোনার সমুদ্র, দিগন্ত জোড়া সেই হলুদ রঙের মায়ায়
প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য আর জীবনের সরল উচ্ছ্বাসের প্রতীক হয়ে ওঠে এই নবীনগর গ্রাম। প্রতিটি পাপড়ি সূর্যের কণা, বাতাসে দোল খাওয়া সেই সোনালী তরঙ্গ কেবল একটি ফসল নয়, এটি গ্রামীণ জীবনের শান্ত সৌন্দর্য ও ঋতুচক্রের আনন্দ ঘন উৎসব। ফসল কাটার প্রত্যাশায়, নতুন জীবনের স্বপ্ন, সবই যেন লুকিয়ে আছে সেই মুক্ত হাসির মতো ফোটা ফুলে। কয়েকদিনের জৌলস, তারপরে সবুজের শূন্যতায় মিশিয়ে যাওয়া। ফুল বাড়তে শুরু করতেই নবীনগরের কৃষক ভাইরা হাতি নিয়ে দেখে বুঝতে পারলেন শীষ এখনও তো শক্ত হয়নি। অপেক্ষার অবসান হলো, শীষ শক্ত হয়ে গেল, কিছু শীষ এমনকি ফেটেও গেল। সরিষা গাছের ৭৫ থেকে ৮০% শীষ হয়ে গেল হালকা বাদামি রঙের, আর বিনগুলি কালচে বাদামি রঙের। তখন কাটার সঠিক সময়। একটা শীষ নিয়ে হাতের তালুতে ঘষে দেখলেন বীজগুলি সহজেই বের হয়ে আসছে। নবীনগরের কৃষকরা অন্যান্য কৃষকদের শিখিয়ে দিলেন প্রকৃতির সাথে তড়িৎ করলে ফসল ভালো হয় না, অপেক্ষা করতে জানতে হয়, লক্ষণ বুঝতে হয়। ফসল কাটার সময় জানা মানে শুধু ফসল কাটা নয়, ধৈর্য আর পর্যবেক্ষণের ফসল কাটা। কৃষকদের মাঠ যখন হলুদ রঙে ভরে ওঠে সরিষার ফুল, কৃষকদের বুঝতে আর দেরি হয় না, তেল তৈরির সময় এসে গেছে। সরিষার ক্ষেত থেকে শুরু হয় এর যাত্রা, যা শেষ গন্তব্য হলো আমাদের রন্ধনালয়ে সোনালি তেল রূপে। পাকা গুচ্ছগুলো কাটা হয় ধৈর্য ধরে, তারপর সূর্যের তাপে শুকনো হয় মাঠে, যাতে দানাগুলো সহজে ঝরে যায়। হাওয়া দিয়ে পাতলা আবর্জনা উড়িয়ে দেওয়া হয়। এরপর হলো মূল কাজ, সরিষার দানা নিয়ে যাওয়া হতো স্থানীয় তেলের কলে। দানাগুলি মেশিনে পিষে পাত্রে জমা হতো গাঢ় রঙের তেলে। তেল বের করার পর যে শাঁস বা খোলস পড়ে থাকতো তা ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে বা গরু মহিষের খাদ্য হিসেবে। বিশালগড় কৃষি মহকুমার অধীন নবীনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৈরি হচ্ছে শস্য ক্ষেত। এখানে দায়িত্বপ্রাপ্তে আছেন বিশালগড় কৃষি মহকুমারের দায়িত্বপ্রাপ্ত সেক্টর অফিসার শ্রদ্ধেয় প্রবীর দত্ত মহাশয়। আমরা কথা বলে নিচ্ছি। নমস্কার স্যার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা জানতে চাইব, এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে শস্য ক্ষেত হচ্ছে, আপনার এই শস্য ক্ষেতে আপনি কিভাবে তাদেরকে সাহায্য করছেন এবং তাদেরকে কিভাবে সময়ে সময়ে এসে তদারকি করছেন? অ্যাকচুয়ালি এটা বিশালগড় কৃষি মহকুমার অধীনে নবীনগর গ্রাম পঞ্চায়েত। তো এটা বিশালগড় ব্লক এবং বিশালগড় ব্লকের এরিয়ার মধ্যে পড়ে এটা। আর এটা কৃষি সেক্টরটা হচ্ছে দুর্গানগর। তো দুর্গানগর কৃষি সেক্টরের সেক্টর আধিকারিক না থাকার কারণে আমি চার্জে আছি এখন এখানে। তো আজকে তো এই কারণে এটা অ্যাকচুয়ালি এই মাঠটাতে শস্যটা অ্যাকচুয়ালি ওনাদের ট্রেডিশনালি ওনারা শস্য চাষ করেন অনেক আগে থেকে। তো একসময় এখানে বীজ উৎপাদন হতো, শস্যর বীজ। এবারও আছে RGP, রেজিস্টার গোয়ার্স প্রোগ্রাম, শস্য বীজ উৎপাদন। তো অ্যাকচুয়ালি আমাদের যে শস্য আমাদের যে দেশের যে আমাদের ভোজ্য তেলের যে উৎপাদনটা, এটা আমরা প্রধানত শস্য বা বাদাম বা আমরা এখন অয়েল পাম এগুলো থেকে করি। কিন্তু শস্যটা আমাদের বাঙালিদেরও আমাদের যে খাদ্যাভ্যাসের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের রাজ্যে শস্যটা এখনও আমরা সেলফ সাফিসিয়েন্ট না,
কিন্তু নবীনগর গ্রাম পঞ্চায়েত কিন্তু ওনারা নিজেদের শস্য নিজেরাই উৎপাদন করেন। তো এখানে নিয়ার অ্যাবাউট আমাদের প্রায় 75 থেকে 80 কানি এবছর আমাদের শস্য চাষ হয়েছে এখানে। তো দপ্তর ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল সিড একটা স্কিম আছে আমাদের, ওই স্কিমের অধীনে আমরা ওনাদেরকে যে বীজটা ন্যাশনাল সিড কর্পোরেশন থেকে যে বীজটা আসে, এবছর এখানে PM27 এবং PM32, যেমন এর আগের বছর ছিল RGN 98, এভাবে বিভিন্ন সময় বিভিন্ন বীজ দেওয়া হয়। আর সিপাজলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ওনারা কিছু বীজ এখানে দিয়েছেন মানে ওই কৃষকদেরকে, যেটা আসামের আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। আর কিছু বীজ আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বেস্ট কিছু বীজ আছে, তো মিক্সড বীজ এখানে আছে। তো এখানে দেখা গেছে যে কিছু কিছু বীজের ক্ষেত্রে যেমন PM27 এটা চাষ করলে এখানে যে তেলটা এখান থেকে হয় এটার পরিমাণটা খুব বেশি। কিছু বীজে আছে যে পাঞ্জেন্সি ঝাঁসটা বেশি। তো বিভিন্ন কোয়ালিটি এক একজন পছন্দ করেন, তো সেইভাবে এখানে শস্য উৎপাদন হয়। আর কৃষি দপ্তর আমাদের যে ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল এটার অধীনে আমাদের ওনাদের জন্য মানে বিভিন্ন সুযোগ সুবিধা গভর্নমেন্ট রেখেছে। তো তার মধ্যে আমরা আমাদের এখানে কৃষি তত্ত্বাবধায়ক স্যারের সাথে মিলে আমরা এখানে ওনাদেরকে জমি তৈরি করার জন্য যে আর্থিক সাহায্যটা, কারণ এত বড় একটা এরিয়াতে জমি তৈরি করতে গেলে অনেকটা আর্থিক মানে ইনভেস্টমেন্ট হয় এখানে। তো সেটা কৃষকদের যাতে বোঝা না হয় সেটা আমরা করে দিয়ে থাকি। সেই সাথে আমাদের এখানকার যে চাষ করতে গেলে যে সার এবং বীজ সেটা দপ্তর থেকে আমরা দিয়ে থাকি। সে পাশাপাশি কখনো যদি কোনো কীটপতঙ্গের আক্রমণ হয়, যদি ওষুধটার প্রয়োজন হয়, সেই ওষুধটাও আমরা যদি আমাদের স্টোরে অ্যাভেলেবেল থাকে আমরা দপ্তর থেকে সেটা দিয়ে থাকি। আর তাছাড়া অনেক, যেমন লাস্ট টাইম আমরা এখান থেকে ছোট পরিসরে হলো প্রায় 400 কেজির মতো শস্য আমরা এখান থেকে মানে কৃষকদের থেকে কিনেছি। সেটা অ্যাকচুয়ালি কালো শস্যের প্রয়োজন ছিল, আর অনেক সময় ওনারা নিজেরাও বিক্রি করতে পারেন। তো বাট বিক্রি করার থেকেও ওনারা বাজার দরের উপর নির্ভর করে বিক্রি করেন। আর এখানে একটা সময় শস্যের তেলও উৎপাদন হতো, তো সেই মেশিনটা এখন আপাতত একটু মানে টেকনিক্যাল ইস্যুতে বন্ধ আছে। তো সেটা যদি আবার পুনরায় চালু হয়ে যায় তো তেল উৎপাদনও এখান থেকে মানে খাঁটি শস্যর তেল, যেটা আমাদের 90 দিন ভ্যালিডিটি থাকে এই তেলটার, কোনো ধরনের কোনো প্রিজারভেটিভ কিছুই মিশানো থাকে না, একদম পিওর শস্যর তেল। তো আমরা সেটা এখান থেকেই পেতে পারি। কি কি জাতের থাকে এবং এখানে কোন জাতটা এখানে আপনারা ব্যবহার করছেন? শস্য অ্যাকচুয়ালি এখানকাতে আমরা এখানে যেটা ইউজ করছি সেটা PM27, পুষা মাস্টার 27, পুষা মাস্টার 32, এর আগের বার ছিল RGN 98, সোনালিকা একটা আসামের ভ্যারাইটি ছিল, আর কিছু পার্শ্ববর্তী দেশের ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিগুলো এখানে চাষ হয়, যেগুলো ম্যাক্সিমাম 2 থেকে 3 মাসের 3 মাস লাগে না, এর আগেই ম্যাচিউর হয়ে যায়। তো এখন অ্যাকচুয়ালি শস্যটা এখন জলবায়ু এত পরিবর্তন হচ্ছে যে শস্যটা একটু সঠিক টাইমে না লাগালে শস্যতে রোগ পোকার আক্রমণ খুব অধিক হতে পারে। তো সেই জন্য আমরা অক্টোবরের মধ্যে যদি সোয়িংটা করে দিতে পারি, অক্টোবরের 15 তারিখের পরে থেকে, তো আমরা খুব সঠিক সময়ে শস্যটা উৎপাদন করতে পারবো। এই যে আমরা যে শস্য ক্ষেতগুলো দেখছি, আপনারা এটাকে মাটি প্রস্তুতিটা আপনারা কিভাবে করেন? অনেক কৃষক হয়তো মাটির প্রস্তুতি জানে না, হঠাৎ সে শস্য চাষে একটা ইচ্ছে হলো, সে শস্য চাষ করলো, কিন্তু দেখা গেলো ফলনটা হলো না, গাছটা মরে গেছে। এই মাটি প্রস্তুতিটা আপনারা কিভাবে তাদেরকে ট্রেনিং করিয়ে দেন আর কি? অ্যাকচুয়ালি কৃষকরা শস্য চাষ সম্বন্ধে আমি মনে করি যে আমাদের নবীনগরের কৃষকরা অনেক বেশি এক্সপার্ট। ওনারা এক্সপার্ট এই কারণ ওনারা অনেক দিন ধরে শস্য চাষের সাথে জড়িত। আর মাটি প্রস্তুতিটা নিয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি এখানে মিনিমাম 2টো চাষ বা 3টে চাষ হতে খুবই ভালো। তো আমরা কৃষি দপ্তর থেকে সেটা করার ব্যবস্থা থাকে। আর পাওয়ার যে ট্রেলার সেটা দিয়ে একটু কষ্ট মাটি তৈরি করা, এত বড় জমিতে আমরা ট্রাক্টরের যে ব্যবস্থাটা সেটা দিয়ে মাটিটা তৈরি করা হয়। আর এখানে সারের ব্যবস্থাপনাটাতে আমরা মানে যে ইউরিয়াটা প্রথম পুরো ডোজটা দেওয়া হয়, SSPটা দেওয়া হয়, MOP দেওয়া হয়, অনেক সময় DAP দেওয়া হয়, তারপরে জৈব সারও থাকে। তো এগুলো দিয়ে আমরা আগে জমিটা তৈরি করে নিই। তারপরে অ্যাকচুয়ালি অনেকে এখানে ব্রডকাস্টিংও করে, আবার অনেকে লাইন সুইং করলে সবচেয়ে ভালো, তো ব্রডকাস্টিং করলে ভালো। তো এইভাবেই শস্য উৎপাদনটা এখানে হয়। শস্য চাষে আমাদের ত্রিপুরা রাজ্যকে স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য যে প্রক্রিয়া চলছে, তাতে এই মাটিটা কতটুকু আমাদেরকে আশা দেখায়? নবীনগর গ্রাম পঞ্চায়েতে অ্যাকচুয়ালি এখন যদি 70-80 কানি হয়, আগে হয়তো একটু বেশিও ছিল, কিন্তু রিসেন্টলি এখানে শস্যটা কী হয়, শস্য বাজারে ডাইরেক্টলি বিক্রি করা থেকেও যদি তেল উৎপাদন করে বিক্রি করা যায় তাহলে মানে একটু আমি মনে করি বেটার প্রাইস ওনারা পায়। তো শস্যর মেশিনটা যদি একটু মানে ডেভেলপ মেশিনটা যদি আমরা পেয়ে যাই, আমরা অলরেডি পঞ্চায়েত থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যদি ডেভেলপ মেশিনটা আমরা পেয়ে যাই এখানে, তো
আরও বেশি এরিয়াটা বেড়ে যাবে। তো এইভাবে মানে নবীনগর গ্রাম পঞ্চায়েতকে একটা রোল মডেল করে আমরা পুরো ত্রিপুরাকে দেখাতে পারি যে কোনো জমি যাতে খালি না থাকে, বা ওই পিরিয়ডটাতে যাতে কোনো বড় ধানের আগের এই যে সিজনটাতে, এই সিজনটাতে একটা এক্সট্রা ফসল হিসাবে যাতে আমরা শস্যটাকে নিতে পারি, তাহলে আমরা তেল উৎপাদনেও মানে স্বয়ংসম্পূর্ণতা পাবো। জলসেচের ব্যাপারে আপনি কিছু বলুন। এই যে এই চাষ করতে গেলে জলসেচের প্রয়োজন হয়, এই জলসেচটা আপনারা কিভাবে করেন? খুব মিনিমাম, মানে এত ফ্লাডিং ইরিগেশনের দরকার নেই, খুব মিনিমাম গাছের প্রয়োজন বুঝে আমরা জলসেচ দিতে হয়। আর এখানে এলআই মেশিন বা পার্শ্ববর্তী বীজের নদী আছে, তো সেখানে কৃষকদের সাথে দেখে বা জমি দেখে আমরা বা মাটিতে যে ময়েশ্চার তস সেটা বুঝে আমরা জলসেচটা দিতে পারি। তবে মিনিমাম লাইফ সেভিং 1 এবং 2 টাইমস একটু ফ্লাড ইরিগেশন হলে শস্য চাষের ক্ষেত্রে সুবিধাজনক। আর আরেকটা জিনিস হচ্ছে অতিরিক্ত জল আবার শস্যের জন্য ক্ষতি করে। তো কিন্তু এখানের মাটির সিচুয়েশনটা শস্যের জন্য একদম সুইটেবল। এখানে এমন সময় শস্যটা লাগানো হয় যখন মাটিতে প্রচুর ময়েশ্চার থাকে, তো গাছের গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন ভালো, তো ফলনও এখানে ভালোই হয় শস্যের। তো আর একটু যদি লাইফ সেভিং ইরিগেশনটা যদি সময় সময় আমরা টাইমলি দিয়ে দিই তাহলে জল ভালো। তবে এখানে এই প্রবলেমটা নেই আপাতত, জলসেচের কোনো সমস্যা এখানে নেই। আচ্ছা, এই চাষ করতে গেলে কি অন্তর্বর্তী কোনো পরিচর্যার দরকার আছে? হ্যাঁ, একটু যদি আগাছা হয় সেটা পরিষ্কার করে দিতে হবে। যদি ঘন হয়ে যায় শস্য গাছ একটু পরিষ্কার করে দিয়ে শাক হিসাবে ব্যবহার করতে পারে, কিছু হালকা করে দিতে পারে। আর যদি লাইন সুইং করে তাহলে তো খুব ভালো হয়। তো এই ধরনের অন্তর্বর্তী পরিচর্যা থাকতে পারে। আর টেম্পারেচারের সাথে দেখে একটু রোগ পোকার আক্রমণ কেমন সেটা দেখতে হয়। তো আরেকটা জিনিস হচ্ছে শস্যে আমরা অ্যাকচুয়ালি মানে এত বড় মাঠে শস্য এই টেকনোলজিটা আমরা এখানে এখনও দিইনি, সেটা কোথাও কোথাও ব্যবহৃত হয়। এখানে আমরা শস্যের ঝাসটা বৃদ্ধির জন্য অনেক সময় আমরা বোরন স্প্রে করতে পারি সেখানে। তো এইসব পরিকল্পনা নিলে আগামী দিনে আরেকটু ভালো আমরা আশা করতে পারি এখান থেকে। আর এখানে অনুখাদ্য হিসেবে গাছগুলিকে কিছু দেওয়া হয় কি? আমরা তো অর্গানিক যে ফার্টিলাইজারটা ইউজ করি সেটাতে অনুখাদ্য যথেষ্ট অ্যাভেলেবেল আছে। আর এই বোরনটা তো এটা একটা অনুখাদ্য গাছে দেওয়া হয়, তো এটা একটা অনুখাদ্য হিসেবে ভালো কাজ করে। আর বাকি যথেষ্ট ফার্টিলাইজার মানে কেমিক্যাল এবং বায়ো ফার্টিলাইজার দুটোটাই দেওয়া হয় এখানে। এই চাষে যারা এগিয়ে আসছে, কতজন কৃষক আছে এখানে এই চাষটা করছেন এবং তাদেরকে আপনারা কিভাবে সাহায্য করছেন? অ্যাকচুয়ালি এখানে এখন 70-75 খানি এরিয়াতে প্রায় 100-র উপরে কৃষক তো আছে, আরও কিছু কৃষক আগামী দিনে যুক্ত হবে। আর ওনাদের মানে পুরো ব্যাপারটাই চাষবাসের দায়িত্ব থেকে শুরু করে সার থেকে বীজ সব কিছুই আমরা দপ্তর থেকে সাহায্য করা, যতটুকু আমাদের স্কিমেটিক প্রভিশনে থাকে সাহায্য করা হয়। এর পাশাপাশি কিছু আর্থিক অনুদানও থাকে ওনাদের জন্য। তো গত বছরটা দেওয়া হয়ে গেছে, এই বছরটা আমাদের যখন ন্যাশনাল মিশনের অনুযায়ী যেভাবে গাইডলাইন আসবে সেভাবে আমরা দেবো। আর এখন ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলের উপরে খুব বেশি গুরুত্ব, তো এই সিজনটা খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট শস্য চাষের ক্ষেত্রে। আচ্ছা, যারা পিছিয়ে আছেন, অনেক কৃষক আছেন এই চাষ করতে চায় না, তাদেরকে আপনারা কিভাবে সাহায্য করছেন? ট্রেনিং বা কোনো ধরনের প্রশিক্ষণ, এই ব্যাপারে আপনি কিছু বলুন। হ্যাঁ, ওনাদের জন্য ট্রেনিংয়ের দরকার। ট্রেনিং যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চাষের উপরে এত বেশি আমাদের এখন আর ত্রাস দিতে হয় না এখানে। আমাদের মেইন হচ্ছে তেলটা তৈরি করা এবং সেটাকে প্রিজার্ভ করে রাখা এবং সময়ে সময়ে তেলটাকে ব্র্যান্ডিং করা। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা আগামী দিনে কাজ করতে হবে। আর যদি তেলটা উৎপাদন শুরু হয় তাহলে আমাদের এখানে আরও বেশি শস্যের জমি অটোমেটিক বাড়বে, কারণ মানুষ যখন দেখবে যে এটা থেকে একটা রেডিমেড আর্থিক মানে লাভবান হচ্ছে তখন বাড়বে। আর এমনিতে শস্য এখানে চিরচরিতভাবে হচ্ছে, কিন্তু সেটাকে জাস্ট একটু টেকনিক্যালি আমরা যদি একটু প্রপার ওয়েতে প্লেস করে দিতে পারি তো আরও আগামী দিনে ভালো হবে। এই যে নবীনগরে যে শস্য উৎপাদন হচ্ছে, শস্য চাষ হচ্ছে, সেটাকে আরও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে আপনাদের কি পরিকল্পনা? আমাদের রাজ্যের যারা বাকি কৃষকরা আছেন আপনারাও এগিয়ে আসুন এবং অন্তত এই যে পিরিয়ডটা, এই যে গ্যাপ পিরিয়ডে যদি শস্য চাষটা নিতে পারেন তো এটা একটা আলাদা সাস্টেনেবল প্রোডাকশনের দিকে যেতে পারে। সরিষার ক্ষেত সোনার সমুদ্র, ঢেউ তুলেছে হাওয়ায়, গন্ধে মম বাতাসে, ভারী মধুর গন্ধে প্রতিটি হলুদ ফুলে ফুলে মৌমাছিদের আনাগোনা। এক ঝাঁক মৌমাছি উড়ে এলো দূর পর্বতের পাহাড় থেকে নতুন চারণভূমির সন্ধানে। মধুবালা মৌমাছিরা ডানা কাঁপাতে লাগলো হলুদ ফুলের রাজ্যে। তারা এক ফুলের পরাগ নিয়ে গেল অন্য ফুলের গর্ভকিশোরে। এই চলাচলের মধ্যে লুকিয়েছিল প্রজন্মের গোপন চাবিকাঠি। মৌমাছিরা আহরণ করত মধু, আর ফুল পেত প্রাণ, পরাগায়নের সুযোগ। মৌমাছি ও সরিষা সম্পর্ক কোনো প্রতিদান দাবির নয়, বরং এক পরম নিঃশর্ত সহযোগিতার। মৌমাছি পায় মধু ও পরাগ, সরিষা পায় প্রজনন ও বংশবিস্তারের সুযোগ। এখন তো শস্য একটা উৎপাদন একটা
পার্ট আমাদের এখানে আছে। সেই সাথে এমআইডিএস স্কিমের অধীনে যদি আমরা ওনাদেরকে মৌমাছির বক্স দেওয়ার একটা পরিকল্পনা, তো মৌমাছিটা অ্যাকচুয়ালি শস্যটা তো 3 মাসের বা 2.5 মাসের একটা ফসল, বাকি সারা বছরের অন্য যে সময় যে মৌমাছির যে মানে যে খাদ্যটা তৈরি করবে, মৌমাছি যে খাবে মধু সংগ্রহের জন্য, যে সেটা যদি পর্যাপ্ত পরিমাণে এখানে অ্যাভেলেবিলিটি করতে পারি আমরা, তাহলে মৌমাছির বক্স এখানে রাখা যেতে পারে। তো বিশালগড়ে আমরা অ্যাকচুয়ালি এমআইডিএস স্কিমের অধীনে কিছু মৌমাছির বক্স হয়তো পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত পেয়েছে। তো আমাদের সাথে পরিকল্পনা করে আমরা পঞ্চায়েতের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো যে আগামী সিজনে যাতে মৌমাছির বক্সগুলো নবীনগরে রাখা যায়। তো এখানে যদি রাখা যায় তাহলে মৌমাছি যদি ক্ষেতের মধ্যে মৌমাছি আছে, কিন্তু যদি এখানে মৌমাছির বক্সটা আমরা উইদিন দ্য ফিল্ড মাঠে যদি সেট আপ করে দিতে পারি, অন্তত 30টা বক্স যদি আমরা এই পুরো মাঠ, যেখানে প্রায় 200 কানের উপরে এরিয়া, আমরা যদি সেট আপ করে দিতে পারি, তো সেখানে মৌমাছির বক্স যদি থাকে তাহলে শস্যের উৎপাদন মিনিমাম 10 টাইমস মানে বৃদ্ধি পাবে মৌমাছির বক্স থাকলে। মধু উৎপাদন হবে, শস্য উৎপাদনও বাড়বে। নবীনগরের কৃষক ভাইদের সরিষা ক্ষেত্র এক পারস্পরিক নির্ভরতার কৃষি ও বাস্তুতন্ত্রের ভিত্তি। এই সরিষার সোনালী ফুল শুধু ফসলের ক্ষেত নয়, ভবিষ্যৎ দিগন্তকে সোনালী করে তোলার উজ্জ্বল প্রতিশ্রুতি। প্রকৃতির অলংকার সোনালী ফসল, গ্রামীণ জীবনের প্রতীক। উজ্জ্বল সোনালী রং, মাঠ ভর্তি সোনালী ফসল, যেন অপার্থিব মিলন। নবীনগরের কৃষকরা এই সোনালী ফসল চাষ করে এক নতুন দৌড় খুলে দিয়েছেন। এইরকম কৃষি দর্শন অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ডিডি ত্রিপুরার পর্দায়। নমস্কার।